প্রশাসনে যেহেতু মেয়র পদে এই মুহূর্তে কেউ নেই, সেখানে তার বিকল্প হিসেবে প্রশাসক নিয়োগের জন্য স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটি ডিও লেটার দিয়েছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে, এবং সেই ডিও লেটারটি গণমাধ্যমে ফাঁস হয়েছিল, যেটি নিয়ে তুমুল হইচই হয়েছিল। সেটি তো একটা গল্প। এখন যেটি জানা যাচ্ছে, তার নিয়োগকৃত সেই প্রশাসক মোহাম্মদ এজাজ দেশের একটি গোয়েন্দা প্রতিবেদন ফাঁস হয়েছে, যেটি বলছে মোহাম্মদ এজাজ দেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরির অন্যতম শীর্ষ নেতা। এবং মোহাম্মদ এজাজকে নিয়োগের জন্য একজন নারী উপদেষ্টা বেশ তৎপর ছিলেন। তার সুপারিশে এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উদ্যোগী হয়ে মোহাম্মদ এজাজকে ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়। এবং এই যে গোয়েন্দা প্রতিবেদনটি, এটি আবার ফাঁস করেছেন আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী দলের অন্যতম সদস্য জুলকারনাইন সায়ের। যেটি একটু বলতে চাই, এখন দেখবেন যে এই জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা যারা বিভিন্ন জায়গায় আছে, অভিযোগ রয়েছে, তাদের নিয়ে গণমাধ্যমে তেমন কোনো রিপোর্ট নেই। কেন নেই? মবের ভয়ে। এরই মধ্যে বেশ কয়েকটি গণমাধ্যম মবের শিকার হয়েছে, যেগুলো ভাঙচুর করার জন্য তারা উদ্যোগী হয়েছিলেন। সে যাক, এখন জুলকারনাইন সায়ের যেটি বলছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরে যেন আরেকটি ছায়া সরকার পরিচালিত হচ্ছে, যার অগ্রভাগে রয়েছেন অন্তত 6 জন ব্যক্তি বেশ সুকৌশল এবং সরকারের ভেতরে প্রবেশ করেছে। মোহাম্মদ এজাজ সম্পর্কে একটি জাতীয় গোয়েন্দা সংস্থা বা স্পেশাল ব্রাঞ্চ পুলিশের তারা যে প্রতিবেদনটি দিয়েছে, যেটি ফাঁস হয়েছে, সেটিতে যা বলা হচ্ছে, মোহাম্মদ এজাজ 2002 সাল থেকে হিজবুত তাহরির কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন এবং কমপক্ষে 2 বার তিনি পুলিশের হাতে আটক হন। ছাত্র জীবনে তিনি ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। 2024 সালের 3রা সেপ্টেম্বর স্পেশাল ব্রাঞ্চের একটি রিপোর্ট অনুযায়ী এখানে যা বলা হচ্ছে যে হিজবুত তাহরির বাংলাদেশের শীর্ষ নেতাদের তালিকায় মোহাম্মদ এজাজের অবস্থান ছিল 5 নম্বরে। এবং একই বছর হিজবুত তাহরির প্রচারণা এবং সংগঠনটিতে অর্থায়নের অভিযোগে এজাজ সহ আরো 8 জনকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয় 2014 সালে। এবং এই ঘটনায় তিনি বেশ কিছুদিন আটক ছিলেন। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বা গণ অভ্যুত্থানের পর 10 নভেম্বর 2024 এজাজ সহ তার অন্য সহযোগীদের মামলা থেকে খালাস প্রদান করা হয়। এবং তিনি বেশ চেষ্টা করছিলেন যে স্পেশাল ব্রাঞ্চের যে প্রতিবেদনটি ছিল সেখান থেকে তার নাম কাটানোর জন্য, তিনি তা পেরে ওঠেননি। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সুপারিশে তিনি প্রশাসক পদে নিয়োগ পেলেন এবং এই অভিযুক্ত জঙ্গি নেতা মোহাম্মদ এজাজ যাতে নিয়োগ পায় ঢাকা সিটি কর্পোরেশনের প্রশাসক পদে, তাতে সরকারের একজন নারী উপদেষ্টা বেশ তৎপর ছিলেন। কে হতে পারেন তিনি? এখন নারী উপদেষ্টা তো 3 জন রয়েছেন। একজন ব্রতির নির্বাহী পরিচালক শারমিন মুর্শিদ, তাকে আমি ব্যক্তিগতভাবে জানি, তার দ্বারা অন্তত এই কাজটি করা সম্ভব নয়। আরেকজন রয়েছে, এটা আমার ধারণা, আরেকজন রয়েছেন ফরিদা আক্তার, আমাদের কাছে খুব সুপরিচিত ফারহাদ মাজারের স্ত্রী। আরেকজন সৈয়দা রেজাওয়ানা হাসান, পরিবেশ নিয়ে কাজ করা যে সংগঠন বেলার নির্বাহী পরিচালক। আমরা অনুমান করতে পারি যে কার তৎপরতায় বা বিশেষ উদ্দেশ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সুপারিশে মোহাম্মদ এজাজকে ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হলো। এখন যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সুপারিশকৃত চিঠি বা ডিও লেটারটি ফাঁস হয়েছিল, তখন তিনি কিন্তু সেটি অস্বীকার করেননি, বরং অস্বীকার না করে তিনি কৌশলের আশ্রয় নিয়েছিলেন। তিনি সাংবাদিকদের কি বলেছিলেন যে আসলে উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগটা তো এই মন্ত্রণালয় থেকে দেওয়া হয়, অর্থাৎ তার স্থানীয় সরকার মন্ত্রণালয়, এবং ডিওটা একটা অফিসিয়াল প্রসেস। যে কোনো মন্ত্রণালয় যদি জনপ্রশাসন থেকে কাউকে আনতে চায় বা কাউকে নিয়োগ দিতে চায়, সেক্ষেত্রে ডিও প্রদান করা হয়ে থাকে। খুব ভালো কথা। কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তো আর মোহাম্মদ এজাজ হোসেনকে আনা হয়নি, এবং তিনি তো বেসরকারি একটি সংস্থার চেয়ারম্যান, পরিবেশ নিয়ে কাজ করা। আবার সিটি কর্পোরেশনের প্রশাসক পদের মতন এই যে লাভজনক পদে যখন কাউকে নিয়োগ দেওয়া হয়, তখন তো সেফ একটি ডিও লেটারের মাধ্যমে কোন মন্ত্রী বা উপদেষ্টার
সুপারিশ অনুযায়ী কাউকে নিয়োগ দেওয়া যায় না, খুব স্বাভাবিক এটি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে সংবাদ সম্মেলনে তার আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করছিলেন, তখন একজন সাংবাদিকের প্রশ্ন ছিল যে যখন কোনো উপদেষ্টা বা মন্ত্রী কোনো সুপারিশ করেন তখন বিষয়টি কোনো মন্ত্রণালয়ের বা অন্য কারো সেটি এড়িয়ে যাওয়ার সুযোগ থাকে কিনা। তিনি বলছেন যে এটি বিধি মোতাবেক হয়েছে। আমার আসলে এই বিষয়ে একটু গ্যাপ রয়েছে, আমি জানতে চাই বা কেউ যদি পারেন আমাকে জানান যে বেসরকারি পর্যায়ে একজন ব্যক্তিকে যখন মন্ত্রী নিজের ইচ্ছায় তার মন্ত্রণালয়ের অধীনে কোনো সংস্থার মানে শীর্ষ পদে নিয়োগ দিবেন, সেই ব্যক্তি কিভাবে ওই মন্ত্রী বা উপদেষ্টার যে কোনো অর্ডারের বাইরে যাবেন? সম্ভব না তো। এবং সেই ব্যক্তি ওই মন্ত্রী বা উপদেষ্টার ইচ্ছা অনুযায়ী কাজ করবেন যদি ব্যক্তি ইচ্ছায় নিয়োগ হয়ে থাকে, খুব স্বাভাবিক। সেখানে একজন বেসরকারি পর্যায়ের ব্যক্তিকে কিভাবে সিটি কর্পোরেশনের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়? এবং এই এজাজকে নিয়ে তো বিতর্ক কম নয়। গত কয়েকদিন আগে আরেকটি নিউজ ভাইরাল হয়েছে গাবতলী পশুর হাটে ইজারাদার নিয়োগ নিয়ে। ইজারাদার নিয়োগের জন্য যেই দরপত্র আহ্বান করা হয়, যারা সর্বোচ্চ দরদাতা হবেন তাকে ইজারাদার নিয়োগ দেওয়া হয় এবং পরপর 3টি প্রক্রিয়ায় 3টি দরপত্রের মাধ্যমে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে এটি করা হয়ে থাকে। অর্থাৎ সিটি কর্পোরেশনের টার্গেট অনুযায়ী যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান ইজারার টাকা দিতে পারবে তাকে নিয়োগ দেওয়া হয়। আমরা দেখলাম যে সর্বোচ্চ দরদাতা যিনি হয়েছিলেন মোহাম্মদ কফিল উদ্দিন, আরাত মোটরস তার প্রতিষ্ঠানের নাম, তাকে দেওয়া হলো না। ইজারা দেওয়ার বদলে খাস নিয়োগ দেওয়া হলো, খাস আদায়ের জন্য বা খাজনা আদায়ের জন্য ব্যক্তি নিয়োগ দেওয়া হলো এবং সেই প্রতিষ্ঠানকে দেওয়া হলো যে প্রতিষ্ঠান এই দরপত্রের 3 নম্বর স্থানে ছিলেন। এখন যুক্তি হিসেবে নানান বিষয় তুলে ধরা হলো। মোহাম্মদ ইজাজ বলেন যে 1 নম্বর দরদাতা ব্যক্তি তিনি ফ্যাসিবাদের দোসর। এখন এই যে মোহাম্মদ কফিল উদ্দিন, তিনি ফ্যাসিবাদের দোসর হন কিভাবে? তিনি আওয়ামী লীগের সময় বিভিন্ন মামলার আসামি, তিনি বিএনপির স্থানীয় নেতা, এটি সবাই জানে। তো তিনি কিভাবে ফ্যাসিবাদের দোসর হন? এর মধ্যে আরো অনেক ধরনের অজুহাত দাঁড় করিয়েছেন যেগুলো একেবারেই গ্রহণযোগ্য নয় এবং এটি নিয়ে দুদক উদ্যোগ নিয়েছে বিষয়টি তদন্ত করার। দুদকের এই তদন্ত নিয়ে হয়তো আমাদের যথেষ্ট শব্দ থাকার কথা, নামকে বাস্তব দেখানোর জন্য এটি হয়ে থাকতে পারে বা মোহাম্মদ ইজাজকে ফ্রেশ করে বের করে নিয়ে আসার একটা উদ্যোগ হতে পারে। যেটি হোক, এই যে মোহাম্মদ ইজাজ যে জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ত, শুধু সম্পৃক্ত নয়, তিনি অন্যতম শীর্ষ নেতা। গোয়েন্দা প্রতিবেদন এটি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে 5 আগস্টের পর থেকে যে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থানের একটি মোক্ষম সুযোগ তৈরি হয়েছে, যে রিপোর্টগুলো প্রকাশিত হচ্ছে এবং 5 আগস্ট অভ্যুত্থানের আগে পরে জেল মানে কারাগার ভেঙে যেসব অভিযুক্ত জঙ্গি বেরিয়ে এলেন, আবার অনেক অভিযুক্ত জঙ্গিকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো বা জামিন দেওয়া হলো। আমাদের কি মেলাতে খুব অসুবিধা হওয়ার কথা যা আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের জঙ্গিবাদের উত্থানের যে একটি সুযোগ, এই ধরনের রিপোর্ট অহেতুক হচ্ছে? আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।